ঢাকার ফুটপাতগুলো অদ্ভুত এক জায়গা, যেখানে ক্রেতা আর বিক্রেতার সম্পর্কটা ঠিক প্রেমের মতো। একটু ঝামেলা, একটু বিরক্তি, কিন্তু বিচ্ছেদ অসম্ভব। এখানে যেমন হাঁটা যায়, তেমনি জীবনও চলে। কেউ অফিসে ছুটছেন, কেউ বাস ধরতে দৌড়াচ্ছেন, আবার কেউ দাঁড়িয়ে দরদাম করছেন একজোড়া মোজার জন্য। এই একই ফুটপাত কখনো আমাদের স্বস্তি, আবার কখনো আমাদের বিরক্তির কারণ। আর এই দ্বৈত চরিত্রের কেন্দ্রবিন্দুতে যে মানুষগুলো, তারা হলেন হকার। শহরের সবচেয়ে দৃশ্যমান অথচ সবচেয়ে অদৃশ্য। আপনি হয়তো কখনো ভেবে দেখেননি, কিন্তু জীবনে একবারও ফুটপাত থেকে কিছু কেনেননি, এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। কখনো সস্তা বলে, কখনো হাতের কাছে আছে বলে, কখনো বা দরদামের আনন্দে আমরা সবাই কোনো না কোনো সময় এই অনানুষ্ঠানিক বাজারের অংশ হয়েছেই। অথচ এই আমরাই আবার হাঁটার সময় বিরক্ত হই, যখন ফুটপাতের অর্ধেক জায়গা জুড়ে থাকে দোকান, বাকিটুকুতে মানুষ আর মানুষের ভিড়। সমস্যাটা ঠিক এখানে। হকাররা প্রয়োজনও, আবার সমস্যাও। এ যেন শাখের করাত। এই প্রেক্ষাপটেই গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হলো, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট নির্দেশ দিলেন, হকারদের উচ্ছেদ করলেই সমস্যার সমাধান হবে না, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বৈঠকে স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিদ্ধান্ত হলো, উচ্ছেদ হওয়া হকারদের জন্য দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করতে হবে, এমন জায়গায় যেখানে তারা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারেন। এই সিদ্ধান্ত যতটা প্রশাসনিক, তার চেয়েও বেশি বাস্তবতার স্বীকৃতি। কারণ সাম্প্রতিক সময়ে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, মিরপুর ১, মতিঝিল, বায়তুল মোকাররম, পল্টন, গুলিস্তান থেকে কয়েক শতাধিক হকার উচ্ছেদ করা হয়েছে। শহর কিছুটা ফাঁকা হয়েছে বটে, কিন্তু প্রশ্নটা থেকে গেছে, এই মানুষগুলো যাবে কোথায়? সরকারি হিসেব বলছে দেশে হকারের সংখ্যা ৬ লাখের বেশি। শুধু ঢাকাতেই প্রায় ৪ লাখ। এর মধ্যে মাত্র ১,৩০,০০০ কোনো সংগঠনের সদস্য, বাকিরা ভ্রাম্যমাণ, অর্থাৎ যাযাবরের মতো ঘুরে ঘুরে ব্যবসা করেন। কিন্তু এই বাস্তব অভিজ্ঞতা বলে এই সংখ্যা আরও অনেক বেশি, সম্ভবত ২০ লাখের কাছাকাছি। এখন যদি এই বিশাল জনগোষ্ঠীকে একদিনে উচ্ছেদ করা হয়, তাহলে কি ঘটে? মুহূর্তের মধ্যে তারা বেকার হয়ে পড়েন। শুধু তারা নন, তাদের উপর নির্ভরশীল পরিবার, যার সংখ্যা অন্তত ১ কোটি, তারা পড়ে যায় অনিশ্চয়তার মধ্যে। অর্থনীতির ভাষায় এটি একটি চেইন রিয়াকশন, আর বাস্তব জীবনে এটি এক ধরনের সামাজিক বিস্ফোরণ। কারণ জীবিকা হারানো মানুষ কখনো স্থির থাকে না, সে অন্য পথ খুঁজে নেয়। সেটি সবসময় ভালো পথ নাও হতে পারে। ফলে অপরাধ বাড়ার আশঙ্কা তৈরি হয়, সামাজিক অস্থিরতা বাড়ে। এখানেই শেষ নয়, হকাররা শুধু নিজেরাই ব্যবসা করেন না, তারা এক বিশাল সরবরাহ শৃঙ্খলের অংশ। দেশের শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাদের উপর নির্ভরশীল। এসব প্রতিষ্ঠানের পণ্য মূলত বিক্রি হয় ফুটপাতেই। হকার উচ্ছেদ মানে সেই শিল্পগুলোর উপর সরাসরি আঘাত। অনেক ক্ষেত্রে সেগুলো বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও তৈরি হয়। অর্থাৎ একটি ফুটপাত পরিষ্কার করতে গিয়ে আপনি অজান্তেই পুরো অর্থনীতির এক টুকরো মুছে ফেলছেন। এই জায়গায় এসে প্রশ্নটা বদলে যায়, হকার সমস্যা কি আসলেই উচ্ছেদের মাধ্যমে সমাধানযোগ্য, নাকি এটি ব্যবস্থাপনার সমস্যা? বিশ্বের দিকে তাকালে উত্তরটা স্পষ্ট হয়ে যায়। যুক্তরাজ্য, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সবাই কোনো না কোনো সময়ে এই সমস্যার মুখোমুখি হয়েছে, কিন্তু কেউ হকারদের নির্মূল করার চেষ্টা করেনি, বরং তাদের একটি কাঠামোর মধ্যে এনেছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের গল্পটি এখানে বিশেষভাবে প্রাসঙ্গিক। একসময় এই শহর হকারদের দখলে ছিল। যানজট, বিশৃঙ্খলা, পর্যটকদের হয়রানি, সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। হকাররা পুলিশ ও স্থানীয় প্রভাবশালীদের ঘুষ দিয়ে যেখানে সেখানে বসত। কোনো নিবন্ধন না থাকায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও কঠিন ছিল। তারপর সরকার এক ভিন্ন পথ বেছে নেয়। প্রথমে তারা সব হকারের তালিকা তৈরি করে, নিবন্ধন বাধ্যতামূলক করা হয় মাত্র ১০০ বাত ফি দিয়ে। এরপর প্রত্যেককে পরিচয়পত্র দেওয়া হয়, নির্দিষ্ট এলাকা ও সময় নির্ধারণ করে দেওয়া হয়, ব্যবসার জন্য মাসিক ফি ধার্য করা হয়। ফলাফল, শহরে শৃঙ্খলা ফিরে আসে, যানজট কমে, পর্যটন বাড়ে। আজ ব্যাংককের স্ট্রিট মার্কেট নিজেই একটি আকর্ষণ। লন্ডনের হোয়াইট চ্যাপেলের গল্প কম নাটকীয় নয়।
প্রথমে সহানুভূতি, পরে বিশৃঙ্খলা, তারপর উচ্ছেদের উদ্যোগ, সবই হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সমাধান এসেছে শৃঙ্খলার মাধ্যমে। এখন সেখানে হকার আছে, কিন্তু বিশৃঙ্খলা নেই, আছে রাজস্ব, আছে নিয়ন্ত্রণ। বাংলাদেশের বাস্তবতা এই উদাহরণগুলো থেকে খুব আলাদা নয়। এখানে হকাররা মূলত প্রান্তিক মানুষ, যাদের পুঁজি নেই কিন্তু কাজ করার ইচ্ছে আছে। তারা আত্মকর্মসংস্থানের পথ হিসেবে এই পেশা বেছে নেন, কিন্তু এই রাষ্ট্র তাদের স্বীকৃতি দেয়নি। ফলে তারা আইনের বাইরে থেকেও আইনের ভেতরে থাকার চেষ্টা করছেন। এই অস্পষ্ট অবস্থান থেকে জন্ম নেয় আরেকটি সমস্যা, চাঁদাবাজি। গুলিস্তান সহ বিভিন্ন এলাকায় হকারদের সঙ্গে কথা বলে জানা যায়, মাসে 40,000 টাকা শুধু চাঁদা। এই টাকা সরকার পায় না, পায় কিছু ব্যক্তি। অর্থাৎ যে অর্থ রাষ্ট্রের রাজস্ব হতে পারত তা চলে যাচ্ছে অনিয়ন্ত্রিত খাতে। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সরকার হকারদের নিবন্ধনের আওতায় আনে, তাহলে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি হবে। সিটি কর্পোরেশন এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করতে পারে, ধরা যাক 1,000 টাকা। এরপর নির্দিষ্ট এলাকা ও সময় নির্ধারণ করা যেতে পারে। বিনিময়ে মাসিক একটা সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে, ধরা যাক 5,000 টাকা। হকাররা এই টাকা দিতে রাজি হবেন, কারণ এতে তারা নিরাপত্তা পাবেন, চাঁদাবাজি থেকে মুক্তি পাবেন এবং একটি স্থায়ী ব্যবসার সুযোগ পাবেন। ফলাফল হবে দ্বিমুখী। একদিকে কর্মসংস্থান টিকে থাকবে, অন্যদিকে সরকারের রাজস্ব বাড়বে। সবচেয়ে বড় কথা, শহরও বাঁচবে, কারণ শহর শুধু রাস্তা দিয়ে তৈরি হয় না, মানুষের কর্মকাণ্ড দিয়েও তৈরি হয়। ফুটপাত থেকে হকার সরিয়ে দিলে হয়তো জায়গা খালি হয়, কিন্তু জীবনও কিছুটা ফাঁকা হয়ে যায়। তাই প্রশ্নটা আর হকার থাকবে কি থাকবে না এটা নয়, প্রশ্নটা হলো তারা কিভাবে থাকবে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর যে হকার উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি নিঃসন্দেহে তাড়াহুড়োর ছিল। তবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এখন একটি বাস্তবসম্মত পথ উন্মুক্ত হয়েছে। এখন প্রয়োজন পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়ন। কারণ সমস্যাকে মুছে ফেলা যায় না, তাকে পরিচালনা করতে হয়। আর ঠিক সেখানেই হকারদের গল্পটি একটি পরীক্ষার ক্ষেত্র। এই রাষ্ট্র কি তার প্রান্তিক মানুষদের জায়গা দিতে পারে, নাকি শুধু সরিয়ে দিতে জানে?